দর্শক, বিশ্বকাপ নিয়ে চর্চার প্রতিদিনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। এ নিয়ে অনেক কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়া সহ ফুটবল দুনিয়ায়। সেই পর্তুগাল আজ রাত 11টায় মাঠে নামবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের বিপক্ষে। পর্তুগাল আজকে কেমন করবে, ক্রিস্টিয়ানো রোনালদো আজকে কেমন করবে, এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজও আছেন শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ক্রিস্টিয়ানো রোনালদো কিনে অনেক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাকে নাকি পর্তুগালের কোনো খেলোয়াড় পাস দেয় না। এটা কি, আমি ঠিক বুঝতে পারছি না। এটা প্রথম ম্যাচের পর থেকে আলোচনাটা শুরু হয়েছে। প্রথম ম্যাচে রোনালদো কোনো গোল বা অ্যাসিস্ট তো নেই, পুরো ম্যাচে তিনি বলে টাচ করেছেন 25 বার। তো ওইটার পর থেকে, এবং তিনি টোটাল শট নিয়েছেন মাত্র 3টা, সেটাও একটাও অন টার্গেট না। তো এটার পর থেকে আলোচনা শুরু। একে তো হচ্ছে রোনালদোর পারফরমেন্স নিয়ে সমালোচনা চলছে, যে রোনালদোর 41 বছর বয়সে তার আসলে শুরু থেকে খেলা উচিত কি উচিত নেই, সব নিয়ে যে ডিবেটগুলো আমরা বিশ্বকাপের আগেও করেছি অ্যাকচুয়ালি। এর পাশাপাশি আরেকটা শুরু হচ্ছে যে আসলে কি দায়টা রোনালদো নাকি তার সতীর্থদের, সতীর্থরা ঠিকমতো পাস দিতে পারছেন কিনা, ওই আলোচনাগুলো শুরু হয়েছে। সেখান থেকে এসেছে যে সতীর্থরা আসলে ঘটনাটা কি, রোনালদো কি জায়গা মতো থাকতে পারছেন না, নাকি তাকে পাস দিচ্ছে না? এখানে দুটো অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। না, ষড়যন্ত্র তো কিছু নেই আসলে। এখানে দুটো জিনিস। এক হচ্ছে, আপনি কঙ্গো যেরকম ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তাতে আপনি রোনালদোর ম্যানুভার করার জায়গা, যেটা আমরা রোনালদোর ক্ষেত্রে যেটা দেখি, যে অপোনেন্ট যদি একটু অ্যাটাকিং খেলে, রোনালদোর জন্য তিনি যে দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে, বা রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে, লেফট ব্যাক এবং সেন্টার ব্যাকের মানে এই জায়গাগুলো দিয়ে তিনি ম্যানুভার করার একটা জায়গা পান। কিন্তু যখন মানে অপোনেন্টই একেবারে নিজেদের ডিফেন্সের মানে নিজেদের বক্সের সামনে একেবারে, যেটা আমরা বলি যে দেয়াল তুলে দাঁড়িয়ে যাও, সেখানে তো আপনার মানে অপোনেন্ট প্লেয়াররা খুব একজনের অপরজনের খুব কাছাকাছি থাকে, স্পেস খুব কম থাকে। তো রোনালদো ম্যানুভার করার যে জায়গাটা, সেটা খুব কম হয়ে যায়। সো রোনালদোকে আপনি যে পাস দেবেন, তিনি যে পাসটা গিয়ে নেবেন, সেই জায়গাটা এবং সেই সুযোগটা অনেক কমে যায়। দুই, সেই কোনো জায়গায় হয়তো রোনালদোকে পাস দেওয়ার সুযোগটা ছিল, সামনে হয়তো জায়গা আছে, আপনি রোনালদোকে পাসটা দিলেন, কিন্তু 41 বছর বয়স রোনালদোর, মানে ডিফেন্ডার রোনালদোর গায়ের সঙ্গে লেগে আছে, এরকম সময় যদি সামনে স্পেস আছে, এরকম সময় যদি আপনি রোনালদোকে পাসটা দেন, তিনি যে দৌড়ে গিয়ে পাসটা নেবেন, সেই গতিটা রোনালদোর এখন কতটা আছে কতটা নেই, সে নিয়ে যথেষ্ট ডাউট আছে। আপনার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে রোনালদোকে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার অনেক ক্ষেত্রে বিট করে যাচ্ছে। তো ওই জায়গায় আবার তাকে বডি ডজ দিয়ে বোকা বানিয়ে বেরিয়ে যাওয়ার এই ব্যাপারগুলো, যেহেতু বয়সের কারণে আপনি যদি জাস্ট কঙ্গোর সাথে ম্যাচটা আরেকবার রিপ্লে দেখেন, শুধু রোনালদোর পারফরমেন্সটা যদি দেখেন, রোনালদো যে 3টে শট নিয়েছেন, তার মধ্যে 2টিতেই এমন হয়েছে তার গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে তিনি পার করে চলে যেতে পারছিলেন। তিনি বারবার আরেকটা টাচ নিয়ে আরেকটু হয়তো গোল পোস্ট, এখানে তিনি আরেকটু টাচ নিয়ে হয়তো বারবার সরে যাচ্ছেন। তো তিনি যখন এদিকে সরে যাচ্ছেন, তার জন্য মানে শটের যে কোণটা, যে অ্যাঙ্গেলটা, সেটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে। ওইখান থেকে তো ডেফিনেটলি শট নিলে সেটা সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে। তো এইটা দুইটা মিলিয়ে আর কি। আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে কয়েকদিন, বিশেষ করে পর্তুগালের খেলাও দেখলাম, প্রথম খেলাটা, আর্জেন্টিনার 2টা খেলা দেখলাম মেসির। তো দেখা যাচ্ছে যে মেসিকে ঘিরে আর্জেন্টিনার খেলোয়াড়রা অনেক বেশি উজ্জীবিত থাকে, মানে যেন মেসিকে ভালো খেলার জন্য নিজেরাও ভালো খেলার একটা চেষ্টা, প্রবল প্রচেষ্টা। এই জিনিসটার অভাব পর্তুগালের ম্যাচে এবং রোনালদোকে ঘিরে আমরা দেখছি। এটা কিভাবে দেখছেন জিনিসটা? আচ্ছা, এই আলোচনাটায় আপনার দুটো জিনিস আসবে। একটা হচ্ছে মেসি এবং রোনালদোর ব্যক্তিগত যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা। দ্বিতীয় হচ্ছে পর্তুগাল এবং আর্জেন্টিনার জাতিগত বৈশিষ্ট্য। যদি আমরা চাই, প্রথমে জাতিগত বৈশিষ্ট্য নিয়ে যদি বলি, আর্জেন্টিনানদের মধ্যে একটা কি বলবো, যে কোনোভাবে জেতার একটা হচ্ছে, যে কোনোভাবে জিততে হবে। দুই হচ্ছে, তারা যে কোনো একজনকে স্টার বানাতে সবসময় চেষ্টা করে। দেখবেন আপনি ওদের সবসময় একজন ম্যারাডোনা খোঁজে, একজন মেসি খোঁজে, এরকম একজন স্টার বানানোর একটা আইডল বানানোর একটা ইয়ে থাকে, ওদের চেষ্টা থাকে, মানে একজন তারকাকে ঘিরে খেলার একটা প্রবণতা সবসময় আর্জেন্টিনা দলে দেখা যায়। অন্যদিকে আপনি যদি পর্তুগালে যান, পর্তুগাল এবং নেদারল্যান্ড, দুই দেশের ক্ষেত্রে আমি বলবো, এরা অনেক বেশি, আপনি বলতে পারেন কনফিডেন্স, বলতে পারেন অ্যারোগেন্স, যেটা আপনি যেভাবে দেখে, এদের প্রত্যেকে তাই থাকে। এটা আপনি যে কারণে আপনি দেখবেন পর্তুগাল এবং নেদারল্যান্ড যদি ম্যাচ হয়, অনেক বেশি ধাক্কাধাক্কি, মারামারি, এরকম, যেটা 2006 বিশ্বকাপ আমরা দেখেছি, যে ব্যাটল অফ নুরেনবার্গ।
ব্যাটল অফ টোরাম্বা। তো পর্তুগালের ক্ষেত্রে যেটা হয় যে ওদের প্রত্যেকটা প্লেয়ারই অনেক বেশি নিজের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট, মানে দেখে মনে হবে যে তারা প্রত্যেকেই নিজের ব্যাপারে চিন্তা করে যে আমিও একজন স্টার। সে কারণে কি ওই যে একসময় লুইস ফিগোদের ড্রিম টিম কাজ করে না আর কি, হতে পারে। আপনি ড্রিম জেনারেশন। আপনি যখন ব্রুনো ফার্নান্দেজ একটা বল পাচ্ছে, তার সামনে হয়তো রোনালদো আছেন, রোনালদো কত, হ্যাঁ হতে পারে রোনালদো হয়তো যদি খুব বেটার পজিশনে না থাকেন সেক্ষেত্রে হয়তো ব্রুনো ফার্নান্দেজ নিজে হয়তো এগিয়ে গিয়ে শট নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রোনালদো যদি বেটার পজিশনে থাকেন, এই জিনিসটা আপনি পর্তুগালের প্লেয়ারের মধ্যে দেখবেন যে স্টিল নিজে হয়তো দেখা গেছে অ্যাঙ্গেলটা খুব কম, তারপরে একটা শট নিয়ে না যে আমি যদি গোল করি আমি তো স্টার, এই টাইপের একটা ব্যাপার আপনি পর্তুগালের প্লেয়ারদের ক্ষেত্রে খেয়াল করবেন। অবভিয়াসলি রোনালদো ইজ দ্য সুপারস্টার, বাট তাদের ক্ষেত্রে জিনিসটা হয় যে তাদের প্রত্যেকেই নিজেদেরকে এক একজন স্টার মনে করে, যেটা আপনি ব্রুনো ফার্নান্দেজের ক্ষেত্রে দেখবেন, যেটা আপনি জোয়ান নেভেসের ক্ষেত্রে দেখবেন, যেটা আপনি রোনালদোকে নিয়ে বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, এটা কিন্তু রোনালদোর ড্রেসিং রুমে অলরেডি কথা হচ্ছে। আপনার কঙ্গো ম্যাচের পর জোয়াও গোমেজ, পর্তুগালের যে মিডফিল্ডার যিনি কঙ্গো ম্যাচে গোলটা করেছিলেন, তিনি বলেছেন যে রোনালদো অবভিয়াসলি অতীতে অনেক কিছু করেছেন দেশের জন্য, কিন্তু এখন হি ইজ জাস্ট অ্যানাদার ওয়ান হু ইজ ট্রাইং টু হেল্প। এটা নিয়ে এক একজন এক একভাবে দেখছে, এক একজন দেখছে যে কেউ দেখছে যে হ্যাঁ সে যেটা বলছে সেটা তো সাধারণ কথা, যে দলের 26 জন একই রকম, এখানে কেউ উপরের লেভেলে কেউ নিচে লেভেলে এরকম কিছু না, লেভেল সবারই সমান, সবাই সমান। আরেকভাবে দেখা যায় যে সে আসলে বলতে যাচ্ছে যে সে কি আসলে বলতে যাচ্ছে যে রোনালদো তাহলে আর আগের মতো সুপারস্টার না, রোনালদো জাস্ট আমাদের মতো যে এরকমও তো আমার কাছে মনে হলো হঠাৎ করে যে রোনালদো আবার কি, আমরা তো সবাই এক। হ্যাঁ। তো এটা নিয়ে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজকে প্রেস কনফারেন্সে কোশ্চেনও করা হচ্ছে যে গোমেজ আসলে যেটা বলতে চাচ্ছেন সেটা দিয়ে কী বোঝাতে চাইছেন। কোচ অবভিয়াসলি এটা ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার দিয়েছে, বাট জোয়া গোমেজের এই অ্যান্সার নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে জোয়া গোমেজের গার্লফ্রেন্ডের নাম দিয়ে, সেখানে আবার একটা ফেক কনভারসেশন চালাচালি হয়েছে। কোনো একজন একটা কমেন্ট করেছেন ওই ফেক অ্যাকাউন্ট গোমেজের ফেক গার্লফ্রেন্ডের ফেক অ্যাকাউন্টে যে তোমার বয়ফ্রেন্ডকে বলো আমার গোটকে, মানে গ্রেটেস্ট অফ অল টাইম গোটকে পাস দিতে। এবার ওই ফেক অ্যাকাউন্ট থেকেই রিপ্লাই দেওয়া হয়েছে তোমার গোটকে বলো, মানে রোনালদোকে বলো যে রিটায়ার করতে, ইজ বিং টু সেলফিশ। হ্যাঁ, এইটা নিয়ে এই যে এই ফেক অ্যাকাউন্ট, এটা আবার সম্ভবত রোনালদোর গার্লফ্রেন্ড যে বা ফিয়ান্সে জর্জিনা রদ্রিগেজ, তিনি বুঝতে পারেননি, তিনি এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে ওই ফেক অ্যাকাউন্টের কনভারসেশন নিয়ে আবার একটা রিপ্লাই দিয়েছেন যে নতুন প্রজন্ম খুব বাড়াবাড়ি করছে বা এই টাইপের একটা। তো মোটামুটি কেলেঙ্কারি অবস্থা। কেলেঙ্কারি। তো আপনার পর্তুগালের ড্রেসিং রুমে কিছুটা একটু আনরেস্ট যদি বলেন বা রোনালদোকে এক্সট্রা খাতির করার যে ব্যাপারটা সেটা নিয়ে কারোর মধ্যে যদি কিছুটা রিজার্ভেশন থাকা বলেন, সেটা কিছুটা আপনি ধরে নিতে পারেন, অনুমান করে নিতে পারেন হয়তো আছে। না, আপনার প্র্যাকটিসের ছবিগুলো দেখছিলাম বার্তা সংস্থার, রোনালদোকে কেমন যেন একটু বিচ্ছিন্ন মনে হচ্ছিল, একটু একা বা একটু গম্ভীর। হয়তো রোনালদো আগের ম্যাচের পারফরমেন্সে খুশি না, হয়তো কনসেন্ট্রেট করছেন। যাই হোক, আমরা আসলে খেলায় ফিরি, মানে ষড়যন্ত্র তত্ত্ব বলেন, সোশ্যাল মিডিয়ার তত্ত্ব বলেন, বাদ দিই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে খেলেছে, কঙ্গো মোরলেস ডিফেন্সিভ ফুটবল খেলেছে এবং সেটাতে সফল হয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে তো একই ধরনের ফুটবলের সামনে পড়তে হচ্ছে পর্তুগালকে। আরেকটা প্রশ্ন, এটারই আরেকটা আমি সম্পূরক করতে চাই, যে কঙ্গোর বিপক্ষে এরকম নির্বিষ পারফরমেন্সের পর বিশ্বকাপে প্রথম খেলতে আসা উজবেকিস্তানের সঙ্গে খেলাটা কি পজিটিভ নাকি, মানে এটা কি পর্তুগাল নিজেদেরকে লাকি মনে করবে? ধরেন উজবেকিস্তান না হয় কলম্বিয়া যদি হতো, সেটাকে আরও বেশি টাফ হয়ে যেত। এই ব্যাপারটা আপনি কি বলেন? প্রথম কোশ্চেনটা যদি বলি, হ্যাঁ উজবেকিস্তানে অনেক বেশি ডিফেন্সিভ খেলে তারা, যেটা হয় যে যদিও 3-4-2-1 ফরমেশন, কাগজে কলমে যে ফরমেশন, সেটা থেকে মনে হতে পারে খুব অ্যাটাকিং ফরমেশন, বাট সেটা না। ওরা যখন অবভিয়াসলি যেহেতু পর্তুগালের সাথে খেলা বা আগের ম্যাচে কলম্বিয়ার সাথে খেলেছে, অবভিয়াসলি তাদের উজবেকিস্তানের অপোনেন্টের কাছে বলটা বেশি থাকবে, তো তারা যখন ডিফেন্সে নামতে হয় তারা একেবারে 5-4-1 একটা লাইন, 5 জনের ডিফেন্স লাইন, তার সামনে 4 জনের মিডফিল্ডার লাইন তৈরি হয়েছে। তো আজকেও আপনি হয়তো সেটাই দেখবেন যে পর্তুগালের পায়ে যখন বল, পর্তুগাল যত উজবেকিস্তানের বক্সের দিকে যাবে তত হচ্ছে উজবেকিস্তানের এরকম একটা ডিফেন্সিভ শেপ তৈরি হয়ে যাবে, 5 জনের ডিফেন্স লাইন, তার সামনে 4 জনের মিডফিল্ড। সো পর্তুগালকে মোরলেস কঙ্গোর সাথে যে এরকম ম্যাচ খেলতে হয়েছে, আজকেও হয়তো সেরকমই খেলতে হবে। তো এখন এটা সুবিধা না অসুবিধা? আমি একদিক থেকে বলবো সুবিধা, কারণ হচ্ছে কঙ্গোর সাথে গোল পায়নি, সেটার অনেক কারণ আছে। রোনালদো বলুন বা রোনালদোকে সার্ভিস বলুন বা তাদের যে
অন্য প্লেয়াররা আছে ব্রুনো ফার্নান্দেজ বা আপনার বের্নার্দো সিলভা বা অন্য যারা আছে তাদের পারফরমেন্সে ঘাটতি বলুন সব মিলিয়ে একা তো শুধু রোনালদো দেয় না, গোল করতে হলে সবাইকেই করতে হবে। So, সেদিক থেকে আজকে এখন ওই দিন হয়নি, আজকে যে হবে না সেটাতে কোনো গ্যারান্টি নেই। So, আজকে যদি হয় সেক্ষেত্রে পর্তুগাল হয়তো জিততে পারে। বাট সুবিধাটা যে কারণে বলছি সেটা হচ্ছে আপনি ধরুন প্রথম ম্যাচ কঙ্গোর সাথে ড্রয়ের পর আজকে যে কলম্বিয়ার সাথে ম্যাচটা, আমরা যেমন স্পেন উরুগুয়ের গ্রুপে যেটা হচ্ছে স্পেন উরুগুয়ের এখন যে অবস্থা, উরুগুয়ের 2 ম্যাচে 2টা ড্র করেছে, স্পেন 2 ম্যাচে 4 পয়েন্ট, লাস্ট ম্যাচটা হচ্ছে স্পেন উরুগুয়ে, যে জিতবে ইভেন আপনার অন্য ম্যাচে আপনার যে কেপ ভার্দেরও এখন 2 পয়েন্ট। সো ওইখানে ওই গ্রুপে যেটা হচ্ছে যে কারোই এখন টপ 2 হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। আজকে যদি কেপ ভার্দে সৌদি আরব ম্যাচ যতটা কেপ ভার্দের জন্য সহজ, সেই হিসেবে উরুগুয়ের জন্য বা স্পেনের জন্য ওই ম্যাচটা অনেক কঠিন। একই জিনিস যদি আজকে ধরুন পর্তুগাল কলম্বিয়া ম্যাচ, পর্তুগাল প্রথম ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, তাদের পারফরমেন্স নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, তারা গোল করতে পারেনি, তারা গোলের রাস্তা বের করতে পারেনি, গোল করা তো পরের কথা। সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে কলম্বিয়া চলে আসতো এবং ম্যাচটা হেরে যেত, 2 ম্যাচ শেষে পর্তুগালের পয়েন্ট মাত্র 1, সেটা পর্তুগালের জন্য মানে লাস্ট ম্যাচটা একেবারে অনেক বেশি কঠিন করে দিত। হ্যাঁ, এখনো হতে পারে যে আজকে যদি ড্র করে তাহলে লাস্ট ম্যাচ তো কলম্বিয়া, বাট আমি বলছি যে আগের ম্যাচের পারফরমেন্সের পর যদি এখান থেকে বের হতে হয় সেটার জন্য কলম্বিয়া চেয়ে উজবেকিস্তান ইজিয়ার অপোনেন্ট। ইভেন আপনি আজকে হয়তো যদি রোনালদো 1-2 গোল পেয়ে যায়, রোনালদোর জন্য সেটা কনফিডেন্স বুস্টার হবে, সেটা পর্তুগালের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে কাজটা। আমরা এই অনুষ্ঠানে যেটা আলোচনা করি একটা দলের একাদশ নিয়ে আমরা কথা বলি, আমরা পর্তুগালের একাদশটা একটু দেখি, আপনি দেখেন বোর্ডে। শিওর, পর্তুগালের একাদশে আজকে হয়তো 2টো চেঞ্জ আপনি হয়তো চোখে পড়তে পারে। এটা কি রোনালদো? না, রোনালদোকে বাদ দেওয়ার টু বি অনেস্ট আমরা রোনালদো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, আপনি সত্যি বলতে রোনালদো হ্যাঁ 41 বছর বয়স হয়েছে, তার পারফরমেন্স নিয়ে অনেক কোশ্চেন আছে, বাট অ্যাট দ্য সেম টাইম রোনালদো যেরকম একটা গোল থ্রেট, ওই রকম গোল থ্রেট পর্তুগালের আর কোনো স্ট্রাইকার না, সেটা আপনি গনসালো রামোস বলুন বা অন্য যে যাকে গনসালো রামোসই বলতে গেলে আছে, আর তো ওই রকম গোল থ্রেট গনসালো রামোস না। তো সেই জায়গায় পর্তুগাল কোচের হাতে আসলে ওই রকম আর ওয়েপনও নাই রোনালদোকে খেলা। সেটা প্রথম ম্যাচে উনি বলেও ছিলেন যে আমার দলের বেস্ট ওয়েপনকে আমি মাঠে রেখেছি কারণ ফল পাওয়ার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আসলে আমরা ইয়েতে যাই, আমরা রোনালদোকে নিয়ে যেহেতু কোশ্চেনটা হচ্ছে রোনালদোর জায়গাটাকে আগে পাকা করে ফেলি। রোনালদো খেলছে, আচ্ছা রোনালদো খেলছেন, দর্শক গোল পোস্টে দিও কস্তার নিয়ে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাক জোয়া কানসেলো, সেন্টার ব্যাক পজিশনে একটা চেঞ্জ আসতে পারে। সেন্টার ব্যাক আগের ম্যাচে খেলেছিলেন টমাস আরাউহো, কিন্তু তিনি আজকে ইনজুরির কারণে তিনি শুরু থেকে খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে একটা সন্দেহ আছে। সেক্ষেত্রে রেনাতো ভেইগা খেলার একটা, রেনাতো ভেইগা তো গত ম্যাচে ছিলেন, রুবেন দিয়াস আসার একটা প্রবাবিলিটি আসছে আর কি। সেটা সেন্টার ব্যাক পার্টনারশিপটা হয়তো ভেইগা এবং রুবেন দিয়াস হতে পারে। লেট ব্যাক নুনো মেন্দেস, যেটা আমরা অনেকবার বলেছি যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট লেট ব্যাকস। মিডফিল্ড পার্টনারশিপ নিয়ে তো আসলে কোনো কোশ্চেনের কিছু নয়, জোয়া নেভেস, ভিতিনিয়া আর হচ্ছেন ব্রুনো ফার্নান্দেস। বা আপনি যদি এটাকে 4-2-3 ফরমেশন যেতেন সেক্ষেত্রে হয়তো জিনিসটা এরকম দাঁড়াতো। হ্যাঁ, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা খেলার সম্ভাবনাটাই আমার কাছে বেশি মনে হচ্ছে, যদিও তার ব্যাপারে একটু ইয়ে আছে যে হয়তো সেক্ষেত্রে কনসেইচাওকে হয়তো খেলানো হতে পারে, যিনি গত ম্যাচে বদলে নেমেছিলেন, বাট আমরা এখনও বার্নার্দো সিলভাকে ধরছি। আরেকটা চেঞ্জ যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে লেফট উইং পজিশনে। আগের ম্যাচে যদিও পেদ্রো নেতো খেলেছিলেন, কিন্তু আজকে জোয়া ফেলিক্স খেলার সম্ভাবনাটা বেশি। সেটা একটা রিজন হতে পারে, পেদ্রো নেতোর চেয়ে জোয়া ফেলিক্স অনেক বেশি একটা গোল স্কোরিং উইঙ্গার আর কি। মানে তিনি যেটা হয় যে তিনি হয়তো এখান থেকে অনেক বেশি ভিতরের দিকে ঢুকবেন, তাতে যেটা হয় যে মানে রোনালদোর জন্য যেটা খেলানোর জন্য যেটা প্রয়োজন, এমন ফরওয়ার্ড অ্যাটলিস্ট একজন বা সম্ভব হলে 2জন যারা ভেতরে ঢুকে এই যে এখানে যে সেন্টার ব্যাক যারা থাকবেন তাদেরকে এদিক সেদিক মুভ করতে বাধ্য করবেন, তাতে যেটা রোনালদোর জন্য ম্যানুভার করার একটা জায়গা তৈরি হয়। তো সেই জায়গাটা থেকে বার্নার্দো সিলভা হয়তো না, বার্নার্দো সিলভা ডেফিনেটলি পেছনের দিকে ডিপ মানে আরও মিডফিল্ডের দিকে ঢুকে খেলবেন, বা জোয়া ফেলিক্স থাকার সুবিধাটা হচ্ছে জোয়া ফেলিক্স হয়তো আপনার এই দিকটাতে মুভটা বেশি করবেন। সেক্ষেত্রে আপনার উজবেকিস্তানের রাইট সেন্টার ব্যাক বা 3 সেন্টার ব্যাকের মধ্যে 2জন যে কোনো একজনকে তিনি যদি ড্র্যাগ করতে পারেন সেক্ষেত্রে রোনালদোর জন্য ম্যানুভার করার কাজটা সহজ হয়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি জোয়া ফেলিক্স খেলেন আলটিমেটলি সেক্ষেত্রে সেটা হয়তো রোনালদোর জন্য বেটার হবে। আই মিন অ্যাকচুয়ালি তারা তো আল নাসের একসাথেই খেলেন, তো সেটাও আরেকটা প্লাস পয়েন্ট। উজবেকিস্তানের কৌশলটা আজকে কেমন হতে পারে? উজবেকিস্তান যেটা আমরা বলেছি, কোন জায়গাগুলোকে এক্সপ্লয়েট করবে পর্তুগালের, এই সুযোগ কি আছে উজবেকিস্তান?
হ্যাঁ, আপনার উজবেকিস্তান যেটা হয় যে অবভিয়াসলি ডিপ ব্লক থেকে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে। তো আপনার উজবেকিস্তানের ফরমেশনটা আমরা অলরেডি একবার বলেছি যে তারা 3-4-2-1 ফরমেশনে খেলবে। শুভ, আপনি এদিকে আসুন, মনে হয় এটা আসলে বেটার হবে। এই হচ্ছে আপনার 3-4-2-1, যেটা হয় যে যখন পর্তুগাল বল নিয়ে যত ভেতরের দিকে যাবে তখন আপনি দেখবেন যে এরা হয়তো আরো তারাও ভেতরে ভেতরের দিকে ঢুকে, যেটা হবে যে তখন মানে মোরলেস কঙ্গো আসলে যে খেলাটা খেলেছে ওই একই তখন আপনি ধরনের। হয়তো এরকম দেখবেন যে 5-4-1 হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে পাঁচজনের লাইন এবং মিডফিল্ডে 4 জনের লাইন, এরকম একটা হয়ে যাচ্ছে। বাট আপনি যদি উজবেকিস্তানের দিক থেকে পর্তুগালকে কিভাবে ভোগাতে পারে বা কারা ভোগাতে পারে সেই যে আলোচনা যান, সেক্ষেত্রে আমি আপনাকে 3টা নাম বলবো। এক হচ্ছেন জার্সি নাম্বার 2 খুসানভ, ম্যানচেস্টার সিটিতে গেলেন। প্রবাবলি যে লাস্ট যে সিজনটা শেষ হলো সেই সিজনে প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস, অনেকের চোখে বেস্ট সেন্টার ব্যাক, আমি আপাতত ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস বলি। তার তিনি যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোনালদোকে ঠেকানোর ক্ষেত্রে। আপনি হয়তো তাকে রোনালদোকে মার্ক করতে দেখবেন, অথবা দেখবেন যে রোনালদোর কাছে ক্রস যাওয়ার ক্ষেত্রে, রোনালদোর কাছে থ্রু যাওয়ার ক্ষেত্রে সেই জায়গাটাতে তিনি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন পর্তুগালের জন্য। এরপর যদি আপনি আসেন নাম্বার 22 ফাইজুল্লায়েভ, ইয়াং প্লেমেকার। বাট যেটা হচ্ছে উজবেকিস্তান যখনই কাউন্টার অ্যাটাক উঠবে সেক্ষেত্রে বলটা হয়তো আপনি এর কাছ থেকেই যে কোনো দিকে যেতে দেখবেন বেশিরভাগ সময়। মানে তার অনেকটা ডিমিনিউটিভ একটা প্লেয়ার, লো সেন্টার, যেটা আমরা মেসির ক্ষেত্রে বা বার্নার্দো সিলভার মতো প্লেয়ারদের ক্ষেত্রে করি যে লো সেন্টার অফ গ্র্যাভিটি। এই ফাইজুল্লাহের লো সেন্টার অফ গ্র্যাভিটিকে ইউজ করে তিনি খুব অল্প জায়গায় বা ইয়েতে ম্যানুভার করতে পারেন এবং তার পাসিং রেঞ্জও বেশ ভালো। তো সেই দিক থেকে তার পারফরমেন্সটার দিকে আপনি হয়তো নজর রাখতে পারেন। লাস্ট হচ্ছে নাম্বার 14 তাদের ভেটারান স্ট্রাইকার সমুদ্রভ। মানে আপনি কাউন্টার অ্যাটাকে যেটাই হোক সমুদ্রভের হেডে বেশ ভালো, সমুদ্রভের স্ট্রাইকিং অ্যাবিলিটি বেশ ভালো। তো কাউন্টার অ্যাটাকে যখন উজবেকিস্তান উঠবে সেক্ষেত্রে আপনার সমুদ্রভের পজিশনিং এবং বল তার দিকে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, তাকে কতটা ঠেকাতে পারছে ভেইগা এবং রুবেন দিয়াসের জুটি, সেই জিনিসটার দিকে চোখ রাখতে হবে। ধন্যবাদ শুভ। আমরা এখন খেলার অপেক্ষা করব। অবশ্যই আমরা চাই যে ক্রিস্টিয়ানো রোনালদো পারফর্ম করবে। আমরা ভালো কিছু দেখতে চাই তার কাছ থেকে। দর্শক, আপনারা উপভোগ করুন ম্যাচ। আমরা এইভাবে প্রতিদিন কোনো না কোনো ম্যাচের আগে আমরা হাজির হব বিশ্লেষণ নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।